শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। নিচের চিত্রগুলো একটু খেয়াল করো। কি দেখা যায়? এখানে একটা চিত্রে দেখা যায় স্নেহের বন্ধন, বাবা মা সন্তানকে আদর করতেছে। আবার এখানে দেখা যায় বন্ধুত্বের বন্ধন, ভ্রাতৃত্বের বন্ধন। এখানে যে ইট ইট গাঁথনি আছে, এখানেও এক ধরনের বন্ধন রয়েছে, যে ইট এবং সিমেন্টের বন্ধন। আরো একটি চিত্রে দেখো, এখানে সোডিয়াম ধাতু, ক্লোরিন গ্যাস, এটা একত্রে মিশে লবণ তৈরি করে। আসলে সোডিয়াম এবং ক্লোরিন যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড তৈরি করে। এই সোডিয়াম ক্লোরাইড হলো আমাদের লবণ। আমরা এই লবণটা খাই। তো এখানেও আসলে সোডিয়াম এবং ক্লোরিনের একটা বন্ধন রয়েছে। এখানে যে লবণ তৈরি হলো, এই লবণটার বন্ধনটাই দেখানো হয়েছে, যে এখানে সোডিয়াম এবং ক্লোরিন হচ্ছে যুক্ত হয়ে বন্ধন গঠন করে লবণ তৈরি করে। তো এরকম রসায়নে আমাদের বিভিন্ন প্রকারের বন্ধন রয়েছে। তো আমরা আজকে রাসায়নিক বন্ধন নিয়ে কথা বলবো। এই পাঠ শেষে তোমরা জানতে পারবে রাসায়নিক বন্ধন কি, আবার অষ্টক ও দুইয়ের নিয়ম কি, এগুলো ব্যাখ্যা করতে পারবে। আসলে রাসায়নিক বন্ধন প্রধানত দুই ধরনের, আরও কয়েক প্রকারের বন্ধন রয়েছে, তবু আমরা এই দুই ধরনের বন্ধন নিয়ে বেশি আলোচনা করি। তো আজকে আমরা দেখি যে আয়নিক বন্ধন এবং সমযোজী বন্ধনের মধ্যে আয়নিক বন্ধন নিয়ে কথা বলবো। বিজ্ঞানী ওয়াল্টার কোসেল 1916 সালে এই আয়নিক বন্ধন আবিষ্কার করেন। বন্ধন গঠনের কারণ কি আমরা একটু দেখি বিশ্লেষণ করে। কোনো মৌলের পরমাণুতে শেষ শক্তি স্তরে ইলেকট্রন অর্থাৎ যোজ্যতা ইলেকট্রন স্থিতিশীলতা পেতে বন্ধন গঠন করে। মানে হলো যে সর্বশেষ শক্তি স্তরে যে ইলেকট্রন থাকে, এরা অস্থির থাকে সাধারণত, তারা চায় স্থিতিশীলতা অর্জন করতে, আর এই কারণেই তারা বন্ধন গঠন করে। আবার প্রতিটি মৌলে লক্ষ্য থাকে যে তারা নিকটবর্তী নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করবে, এই কারণেই তারা বন্ধন গঠন করে। আবার দেখা যায় প্রতিটি মৌলের ইলেকট্রন বিন্যাসে বহিস্থ স্তরে 2টি বা 8টি ইলেকট্রন রাখতে চায়। কোনো মৌল 2টা ইলেকট্রন রাখতে চায়, যেমন হিলিয়ামের ক্ষেত্রে এই ঘটনা ঘটে। আবার কোনো মৌল 8টা রাখতে চায়, হিলিয়াম বাদে অন্য সবগুলোই আসলে 8টাই রাখে। এই 8টা রাখার জন্য যদি তাদের কম বেশি হয়ে যায়, তখন তারা বেশি হয়ে গেলে বাদ দিয়ে 8টা পূরণ করতে চায়। আবার যদি কম হয়ে যায়, তাইলে আরও যোগ করে 8টাই পূরণ করতে চায়। এরকম যে 8টা রাখার একটা প্রবণতা, আর এই কারণেই তারা বন্ধন গঠন করে। তো আমরা আরও যদি বিশ্লেষণ করি যে আসলে বন্ধন গঠন করার কি কারণ, আমরা একটু নিষ্ক্রিয় গ্যাসের বিন্যাসগুলো একটু দেখি। নিষ্ক্রিয় গ্যাসের বিন্যাসে দেখা যায় যে এখানে 3টা নিষ্ক্রিয় গ্যাস, নিয়ন, আর্গন এবং ক্রিপ্টন রয়েছে। তো নিয়নে দেখা যায় বাইরের স্তরে 8টা রয়েছে। আর্গনেও দেখা যায় ভিতরে যতটাই থাকুক, বাইরের স্তরে ঠিকই তার 8টাই রয়েছে। আবার ক্রিপ্টনে দেখা যায় ভিতরে অনেক বেশি, কিন্তু বাইরের স্তরে কয়টা? 8টাই দেখা যায়।
তার মানে নিষ্ক্রিয় গ্যাসগুলো সবাই বহিস্থ স্তরে 8টাই রাখে, 8টা ইলেকট্রন রাখে। তো আমরা যদি এই বিন্যাসগুলো ভিন্নভাবে একটু দেখি, যে এখানে দেখো নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসগুলো দেখানো হয়েছে। যে হিলিয়ামে 1s2 মানে এস পি এগুলো হলো উপস্তর, তাহলে প্রথম স্তরের উপস্তর এস, 2টি ইলেকট্রন রাখে হিলিয়াম। কিন্তু নিয়ন দ্বিতীয় স্তরে, যে লাল চিহ্নিত করা, যে দ্বিতীয় স্তরটা হলো 2s2 2p6, এই পুরোটা হলো তৃতীয় স্তর। তো দ্বিতীয় স্তরে ইলেকট্রন এখানে 2টা, এখানে 6টা, 8টা, মোট 8টা ইলেকট্রন রয়েছে নিয়নের। ঠিক এইভাবে আর্গনেরও 8টা ইলেকট্রন রয়েছে তৃতীয় স্তরে, ক্রিপ্টনেরও রয়েছে চতুর্থ স্তরে 8টা, জ্যাননের রয়েছে পঞ্চম স্তরে 8টা, এইভাবে রেডনেরও ষষ্ঠ স্তরে 8টা রয়েছে। মানে বাইরের স্তরে সবাই 8টাই রেখেছে, এবং এই 8টা রাখার প্রবণতাই নিষ্ক্রিয় গ্যাসের একটা প্রবণতা। তারা নিষ্ক্রিয় গ্যাসগুলো সচরাচর নিষ্ক্রিয় থাকে, অন্য কোনো মৌলের সাথে বিক্রিয়া করে না, কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। এজন্য সব মৌল, অন্য সব মৌল তাদের মতো স্থিতিশীল হইতে চায়, যে তাদের আসক্তি নাই। যে নিষ্ক্রিয় গ্যাসের যেহেতু আসক্তি নাই, তো অন্য মৌলগুলো আসক্তি ছেড়ে, আসক্তি যেন না থাকে, এই প্রবণতা দেখাতে চায়। তো তারা অস্থির আসক্তি হারানোর জন্য, যে যেন নিষ্ক্রিয় গ্যাসের মতো হতে পারে, এই কারণে আসলে রাসায়নিক বন্ধন গঠন করে। তো আমরা বুঝলাম যে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করে সব মৌল নিষ্ক্রিয় হতে চায়। এই জন্যই পরমাণুগুলো ইলেকট্রন বর্জন করে এবং গ্রহণ করে, আর বর্জন গ্রহণ করলেই আসলে বন্ধন গঠিত হয়। তো আমরা দেখি একটু বন্ধনের মূল রহস্য। আমরা কিছু তথ্য জানি হ্যাঁ, যে 1 থেকে 17 পর্যন্ত পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলসমূহ বন্ধন গঠন করলে খুব সহজেই 2 এর বা অষ্টক নিয়ম মেনে চলে। তৃতীয় স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 18, আর এই স্তরে ক্যালসিয়াম এবং পটাশিয়াম রয়েছে, তারা 8টা ইলেকট্রন তৃতীয় স্তরে রাখে, আবার চতুর্থ স্তরে 2টা রাখে। তো তৃতীয় স্তরের ইলেকট্রন রেখে আর চতুর্থ স্তরের যে 2টা ইলেকট্রন থাকে বা 1টা ইলেকট্রন থাকে, এটা ছেড়ে দিয়ে তারা ওই 8টাই পূরণ করতে চায় তৃতীয় স্তরে। এই জন্য তারাও অষ্টক নিয়মে মেনে চলে। আচ্ছা, আমরা এবার ইলেকট্রন বিন্যাস দেখি, যে কোন মৌল কেমন আচরণ করে ইলেকট্রন বিন্যাসের জন্য বা এই বন্ধনের জন্য। যেমন সোডিয়ামের বাইরের স্তরে রয়েছে 1টা, তো সে নিষ্ক্রিয় গ্যাসের বিন্যাস পাবে কি করলে, যেমন এই দ্বিতীয় স্তরে 8টা রয়েছে, তো তৃতীয় স্তরটা যদি ভেঙে ফেলতে পারে সে, তাহলে 8টা পূর্ণ হয় তার, সেজন্য সে 1টা ছেড়ে দিতে চায়। তো এরকম প্রবণতা শেষ কক্ষপথে 1 ও 3, মানে 1 থেকে 3 পর্যন্ত ইলেকট্রন যাদের থাকে তারা ইলেকট্রন দান করে, তারা গ্রহণ করে না। এই জন্য তারা ক্যাটায়ন তৈরি করে। তো ইলেকট্রন দান করে যে আয়ন হয়, এটার নাম হলো ক্যাটায়ন, ধনাত্মক আয়ন। আবার গ্রহণ করে কারা, আমরা দেখি এখানে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ স্তরে রয়েছে 7টি। তাহলে 7টা যদি হয়, 8টা গ্রহণ করা, তো একটা দরকার তার, খুব সহজ হবে একটা পেয়ে গেলে। ঠিক এইভাবে শেষ কক্ষপথে যাদের 5 থেকে 7টি ইলেকট্রন থাকে তারা ইলেকট্রন গ্রহণ করে, এই যে গ্রহণ করে তারা 8টা বানায় ফেলে। যার 6টা থাকে সে 2টা গ্রহণ করবে, যার 5টা থাকে সে 3টা গ্রহণ করবে। এইভাবে গ্রহণ করে আয়ন তৈরি করে, আর এই আয়নের নাম হলো অ্যানায়ন। বুঝতে পারছো এবার? তাহলে আমরা দেখি যে কিছু মৌল ইলেকট্রন গ্রহণ করে আর কিছু মৌল ইলেকট্রন ত্যাগ করে। তো কারা গ্রহণ করবে কারা ত্যাগ করবে, এটা নির্দেশনা এখানে দেওয়া আছে, যে 1 থেকে 3টি ইলেকট্রন যদি থাকে বহিস্থ স্তরে, তাইলে তারা ইলেকট্রন দান করতে পারে, বর্জন করতে পারে। আবার 5 থেকে 7টি ইলেকট্রন যাদের বহিস্থ স্তরে থাকে তারা ইলেকট্রন গ্রহণ করতে পারে। তো এই প্রবণতা থেকে আমরা বুঝতে পারি যে ক্যাটায়ন তৈরি করবে কোনো মৌল অ্যানায়ন তৈরি করবে। আমরা আরও বিশ্লেষণ করি যে আয়নিক বন্ধন গঠনের জন্য যে কি কাজ করে দেখো।
সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সে পজিটিভ আয়ন তৈরি করে। আর এই পজিটিভ আয়নটারই আমরা বলতেছি ক্যাটায়ন, ধনাত্মক আয়ন ক্যাটায়ন। আবার ক্লোরিনে কি করে, একটা ইলেকট্রন গ্রহণ করে, যে যোগ করা হচ্ছে, ইলেকট্রন গ্রহণ করে সে আর একটা আয়ন তৈরি করে, নেগেটিভ আয়ন। তো এটার আমরা বলতেছি অ্যানায়ন। তো সোডিয়াম আয়ন, ক্লোরিন আয়ন মানে ক্যাটায়ন এবং অ্যানায়ন একত্রে একটা স্থির বৈদ্যুতিক শক্তি অনুভব করে। যদি তারা আয়ন তৈরি করে তখন তো তারা চার্জিত হয়, চার্জিত হলে তাদের মধ্যে কি তৈরি হয়, একটা শক্তি তৈরি হয়, স্থির বৈদ্যুতিক শক্তি। ঠিক এই শক্তির ফলেই তারা বন্ধন গঠন করে, তারা একত্রে থাকে। এইটাই হলো আয়নিক বন্ধন। যে যখন আয়ন তৈরি করার পর এই বন্ধন গঠিত হয়, এটারই আমরা বলতেছি আয়নিক বন্ধন। আর এই আয়নিক বন্ধন হওয়ার জন্য ক্যাটায়ন তৈরি করতে হচ্ছে, অ্যানায়নও তৈরি করতে হচ্ছে। আমরা এখানে একটু করি, যে বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে দুই মৌলের দুটি পরমাণু অ্যানায়ন বা ক্যাটায়ন গঠনের মাধ্যমে বন্ধন গঠন করে, এই বন্ধনকে আয়নিক বন্ধন বলে। আমরা বুঝলাম আয়নিক বন্ধন কি। আয়নিক বন্ধনের জন্য আমরা আরো চিত্র দেখাচ্ছি, এটা বোঝানোর জন্য, সহজ করার জন্য, যে তারা কিভাবে নিষ্ক্রিয় গ্যাস হলো। যে একটা ইলেকট্রন যখন ছেড়ে দেয় তখন এই শেলটা ভেঙে যায়। শেলটা ভেঙে দিলে তখন কয়টা শেল থাকে, দুইটা, এই যে দুইটা। বাইরের স্তরে কয়টা থাকে, 8টা। প্রথমে ছিল সোডিয়াম, কিন্তু এটা যখন এই শেলটা ভেঙে দেয় তখন আর সোডিয়ামের মতো আচরণ করতে পারে না, তখন মনে করে সে নিয়ন হয়ে গেছে। সোডিয়াম কি হয়ে গেল, নিয়ন। তারপরেও নিয়ন নিষ্ক্রিয়, কিন্তু সোডিয়াম থেকে যায় আয়ন হিসেবে। সোডিয়ামকে যদিও ইলেকট্রন ছেড়ে দিতে বলা হচ্ছে বা ছাড়ছে সে, কিন্তু ছেড়েও সে আসলে নিষ্ক্রিয় গ্যাস হয় না, মনে করে যে আমি নিষ্ক্রিয় গ্যাসের বিন্যাস পেয়ে গেছি, আমি এখন শান্তি পাবো। প্রকৃত অর্থে আসলে শান্তি পায় না তারা। শান্তি না পেয়ে সে চার্জিত হয়, তার মধ্যে একটা ইলেকট্রোস্ট্যাটিক শক্তি তৈরি হয়ে যায়, ধনাত্মক চার্জ। কিভাবে, কেন হয় এটা খেয়াল করো, যে সোডিয়ামের ইলেকট্রন 11টা, তো প্রোটনও তো 11টা। যেহেতু প্রোটন 11টা, প্রোটন তো আর আমরা ত্যাগ করছি না বা ছাড়ছি না, তাহলে ইলেকট্রন একটা ছেড়ে দিলে ইলেকট্রন হয়ে যায় 10টা। কারণ ইলেকট্রন 11টা ছিল, একটা ছেড়ে দেওয়া হয়েছে, তাহলে ইলেকট্রন এখন কয়টা, 10টা। কিন্তু প্রোটন রয়ে গেছে 11টা, তাহলে একটা ভারসাম্য নষ্ট হয়ে গেল না। এই ভারসাম্য নষ্ট হওয়ার কারণে সে কিন্তু আর শান্তি পায় না। সে মনে করছিল যে ইলেকট্রন বিন্যাসটা পেলেই শান্তি পাবে, যে নিষ্ক্রিয় গ্যাসের বিন্যাসটা পাবো, পাইলে শান্তি হবে, কিন্তু না, সে শান্তি পায় না ওই প্রোটনের আধিক্যের কারণে। যেহেতু প্রোটন বেশি রয়েছে, এই কারণে সে ধনাত্মক চার্জে চার্জিত হচ্ছে। ওই ইলেকট্রন কমে গেছে, এই জন্য ধনাত্মক চার্জ হয়ে গেছে। আবার দেখো, সোডিয়াম আর ক্লোরিন, এখানে দুইটা পাশাপাশি রাখা হলো, যে সোডিয়ামের একটা ইলেকট্রন আর ক্লোরিনের 60টা ইলেকট্রন। যদি সেইটা দান করে থাকে, তার 8টা হয়, সেইটা ভেঙে ফেলে এইটাও 8টা হয়ে যায়। তাহলে কি ঘটে দেখো, এই যে ইলেকট্রন দান করলো, তখন তার এটা ভেঙে ফেললে এটা তো 8টা হয়ে যায় পূর্ণ, এখানেও এটা নিয়ে 8টা পূর্ণ করে বহিঃস্থ স্তরে, তখন এই যে ভেঙে ফেললো, তাহলে 8টা পূর্ণ, তারও 8টা পূর্ণ, এই 8টা পূর্ণ করে আমরা এখানে দেখাচ্ছি যে এই বিন্যাসটা নিয়নের। আর ক্লোরিনের এই বিন্যাসটা কার মতো, আর্গনের মতো। তাইলে নিয়নের বাইরের স্তরে 8টা, আর্গনেরও বাইরের স্তরে 8টা। সুতরাং তারা নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস পেয়েছে, কিন্তু অসুবিধা হলো সেখানেই, এই ইলেকট্রন 8টা হলেও ভিতরে 2টা, আর 8টা মিলে 10টা ইলেকট্রন, কিন্তু তার প্রোটন একটা বেশি থাকার ফলে সে চার্জিত হয়ে যাচ্ছে প্লাস, আর এর ইলেকট্রন একটা বাড়ছে, তার মানে 17টা ইলেকট্রন ছিল, এখন একটা বেড়ে 18টা হয়ে গেছে। ইলেকট্রন 18টা হয়েছে, কিন্তু তার প্রোটন না, এই 17টা রয়ে গেছে। তাহলে প্রোটন কম আর ইলেকট্রন বেশি, এই জন্য তার ভারসাম্য হারিয়ে ফেলছে। এই জন্য সে ঋণাত্মক চার্জ তার বেশি, মানে
প্রোটন 17টা কিন্তু ইলেকট্রন 18টা, সুতরাং তার 18টা ইলেকট্রন হওয়ার ফলে সে ঋণাত্মক চার্জে চার্জিত হয়। এই জন্যই যে সে অ্যানায়ন তৈরি করে আর সোডিয়াম ক্যাটায়ন তৈরি করে। তাহলে আমরা বুঝলাম সোডিয়াম হয়ে গেল ক্যাটায়ন আর ক্লোরিন হয়ে গেল অ্যানায়ন। অ্যানায়ন আর ক্যাটায়ন একত্রে মিশে একটা ওই যে স্থির বৈদ্যুতিক শক্তি তৈরি হয়, এই শক্তির ফলে তারা একত্রে থাকে আর বন্ধন গঠন করে। এবার বুঝতে পারছো যে আয়নিক বন্ধন কাকে বলে? এইটাই আসলে আয়নিক বন্ধন। আয়ন তৈরি করার ফলে এই বন্ধনটা গঠিত হয়। আমরা এখানে একটা চিত্র দেখাইছি যে এখানে বোঝা যায় অ্যানিমেশনের মাধ্যমে যে কিভাবে সে ইলেকট্রন ছেড়ে দিচ্ছে। তো ছেড়ে 8টা গঠিত হয়, এখানেও একটা বাড়ার পর 8টা তৈরি হয় ফ্লুরিনের। তাইলে আমরা বুঝতে পারছি যে এভাবে একটা ইলেকট্রন ছেড়ে দিলে এইটা ধনাত্মক চার্জে চার্জিত হয় আর যে গ্রহণ করলো সে ঋণাত্মক চার্জে চার্জিত হয়। আচ্ছা, আমরা একটা ভিডিও দেখি, ভিডিও দেখলে আর একটু ধারণা স্পষ্ট হবে। A sodium atom contains 11 electrons, 2 in the first energy level, 8 in the second, and 1 in the third. A chlorine atom has 17. এখানে দেখা যায় যে সোডিয়াম একটা ইলেকট্রন, এই যে একটা ইলেকট্রন কেমনে চলে যাচ্ছে এটার মধ্যে, আর এই ইলেকট্রনটা ক্লোরিন গ্রহণ করে। ক্লোরিন গ্রহণ করে ওই ক্লোরাইড আয়ন হয়, আর সোডিয়াম এটা বর্জন করার ফলে সোডিয়াম আয়ন হয়ে গেল। তখনই তারা এই যে এখানে একটা বন্ধন তৈরি করে, স্থির বৈদ্যুতিক আকর্ষণ শক্তি ফলে তারা বন্ধন তৈরি করে। এই বন্ধনটার নামে আয়নিক বন্ধন। বুঝতে পারছো এবার? তাইলে আমরা যদি আরেকটু বুঝতে চাই, এখানে আরেকটা ভিডিও আছে, এটা আবার একটু ভিন্ন রকমের। এখানে দেখা যায় ম্যাগনেসিয়াম এবং অক্সিজেনের একটা বন্ধন। ম্যাগনেসিয়ামের বাইরের স্তরে 2টা থাকে আর এই 2টা ছেড়ে দেয় সে, এই যে 2টাই ছেড়ে দিল আর অক্সিজেন গ্রহণ করলো। ঠিক এইভাবে ম্যাগনেসিয়াম ক্যাটায়ন তৈরি করলো আর অক্সিজেন অ্যানায়ন তৈরি করলো। তখন তারা ইলেকট্রোস্ট্যাটিক একটা শক্তি পায়। এই শক্তির ফলে তারা কাছাকাছি অবস্থান করে, ফলে আয়নিক বন্ধন তৈরি হয়। ঠিক আছে? আমরা এবার আয়নিক বন্ধন সম্পর্কে বুঝলাম, কিন্তু আয়নিক বন্ধনের পরে যেই যৌগ তৈরি হলো, এই যৌগটা তো আমাদের একটু চিন্তা হবে, জানতে হবে। তো আয়নিক যৌগ কারা? দেখো, যে প্রক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে দুই মৌলের 2টি পরমাণু অ্যানায়ন বা ক্যাটায়ন গঠনের মাধ্যমে বন্ধন গঠন করে, এই বন্ধনকে আয়নিক বন্ধন বলে। এভাবে গঠিত যৌগকে আয়নিক যৌগ বলে। তাহলে আয়নিক যৌগগুলো অন্য যৌগের চাইতে কি ভিন্ন? আসলেই একটু ভিন্ন। দেখি তাদের বৈশিষ্ট্য কি। যে আয়নিক যৌগের কিছু বৈশিষ্ট্য রয়ে গেছে। যে আয়নিক যৌগ অত্যন্ত শক্তিশালী বন্ধন দ্বারা গঠিত, মানে আয়নিক বন্ধনটাই আসলে শক্তিশালী। শক্তিশালী বন্ধনের ফলে তার মানে দৃঢ়তাও বেশি হয়, শক্ত হয়। ঠিক আয়নিক যৌগ উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট, মানে যেহেতু এটা শক্তিশালী বন্ধন দ্বারা গঠিত, তাহলে অল্প তাপে তাকে আর ভাঙা যায় না। এই বন্ধন ভাঙতে অনেক বেশি শক্তি দরকার, এই জন্য সে উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট, তার মানে উচ্চ তাপ লাগে তাকে গলাইতে। আবার আর একটা বৈশিষ্ট্য হলো আয়নিক যৌগ গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে, মানে এটা যদি এই গলিত থাকে তখন এই তরলটার মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে, এইরকম ঘটনা। আয়নিক যৌগের এই বৈশিষ্ট্যটি আছে। অন্য পদার্থ আবার বিদ্যুৎ, যেমন পানি, বিদ্যুৎ পরিবহন করতে পারে না। তো পানি একটা সমযোজী যৌগ। তো পানির মধ্যে যদি আমরা লবণ মিশিয়ে দিই তখন আবার সে বিদ্যুৎ পরিবাহী হয়ে যায়। মানে পানির এক প্রান্তে মানে লবণ মিশিয়ে দেওয়ার পর পুকুরের এক কোনায় যদি একটা কারেন্টের তার লাগাই রাখি, অন্য প্রান্ত দিয়া আরেক তার দিয়ে কারেন্ট চলে যেতে পারবে। এইরকম পানির মধ্যে দিয়ে বিদ্যুৎ চলবে।
কিন্তু বিশুদ্ধ পানির মধ্যে দিয়ে বিদ্যুৎ চলে না। এই আয়নিক যৌগ এমন পদার্থ যাদের মধ্যে দিয়ে গলিত অবস্থায় তাদের মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হতে পারে। যাক, আমরা আয়নিক যৌগ সম্পর্কে বুঝলাম। এখন আমরা দেখি যে আয়নিক বন্ধন কাকে বলে। আবার ম্যাগনেসিয়াম ইলেকট্রন কেন দান করে, এইসব প্রশ্নের উত্তর আমরা আলোচনা করেছি। তো তোমরা এখন এগুলো মনে করে খাতায় লিখে ফেলবে এবং বাড়ির কাজের যে আমরা কাজ দেব, এই বাড়ির কাজের সাথে আমার কাছে এগুলো জমা দেবে। তাহলে আমরা বাড়ির কাজ দিয়ে দিচ্ছি তোমাদের। এখানে একটা যৌগ, যে যৌগটা কিসের? ম্যাগনেসিয়াম এবং অক্সিজেনের। তো এই যৌগটা কি ধরনের বন্ধন গঠন করে বা এটা কেমন যৌগ, এইটা বিশ্লেষণ করবা তুমি এবং এটার উত্তরের সপক্ষে যুক্তি দেখাইবা। ঠিক আছে, আজ আর বেশি কিছু বলি না। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ক্লাস। আল্লাহ হাফেজ।